গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা এখন আমাকে যেরকম অবস্থায় দেখছো, এখন একটা লম্বা ট্রিপে বেরোতে চলেছি। রাইডিং বুটে বেশ গিয়ারটা মারতে বেশ প্রবলেম হয়। তো যেটা আমার গন্তব্যস্থল হচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি। এখন বাজে বিকাল 4:30। তো বিকালবেলায় বেরোচ্ছি, কারণ বুঝতেই পারছি এই গরমের মধ্যে দিনের বেলা রাইড করা কোনোভাবেই পসিবল না, তাই রাত্রিবেলায় বেরোতে হচ্ছে। যাচ্ছি দার্জিলিং এর লেপচা জগতের উদ্দেশ্যে। এই মুহূর্তে ওয়াইফ আর ছেলে যাচ্ছে, কিন্তু ওয়াইফ আর ছেলেকে আমি ট্রেনে করে পাঠাচ্ছি শিলিগুড়ি, মানে এনজিপি স্টেশনে। ওদেরকে আমি কালকে সকালবেলা ওদের সাথে মিট করার পরে ওখান থেকে আমরা বেরাবো লেপচা জগতের জন্য। তো এই হচ্ছে সিচুয়েশন। এখন মোটামুটি বাইক পুরো প্যাকড আপ, স্যাডেল ব্যাগে আর জিনিস আসছে না, ট্যাঙ্ক ব্যাগ ভর্তি, হেলমেট, ওয়াইফ আর ছেলের হেলমেটটা আমি ওদের কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছি, ওদের হাত দিয়ে, কারণ এত জিনিস আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ওরাই নিয়ে যাবে, ওদের হেলমেটটা ওরা ক্যারি করে নিয়েছে, আর একটা ছোট ব্যাগ আছে ওদের সাথে। বাকি তো আর সেরকম সবকিছুই আমার সাথেই রয়েছে। তো আজকের জার্নি অলমোস্ট 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার যেতে অ্যাপ্রক্সিমেটলি আমি যে কবার শিলিগুড়ি গেছি আমার 11.5 ঘন্টা মতোই লেগেছে। হ্যাঁ, যদিও বা তখন সাথে কেউ না কেউ পার্টনার ছিল। এবার আমি তাই একা রাইড করবো, সোলো রাইড হচ্ছে শিলিগুড়ি অবধি। ট্রিপ মিটার 0 করে নিয়েছি। বাইকে এখন তেল হাফ ট্যাঙ্কের বেশি আছে, তাই জন্য এখন আর ভরছি না, হাইওয়েতে উঠে ভরবো। তো চলো যাওয়া যাক। এই যাদবপুরের রাস্তায় উঠলাম, এবার আস্তে আস্তে বাইপাস ধরে স্ট্রেট বেরাবো একদম এয়ারপোর্ট হয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা বারাসাত হয়ে যে রাস্তাটা বেরোচ্ছে। বারাসাত তো এখন আর যাওয়ার দরকার নেই, এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গেলেই হয়। তো ওই জন্য ওই দিকেই বেরোবো। ঠিক আছে, চলো তাহলে যেতে যেতে আবার কথা হচ্ছে। অব্দি 120 কিলোমিটার রাইড হয়ে গেছে। 120 কিলোমিটার আমি চলে এসেছি। খুব কাছেই কৃষ্ণনগরে গিয়ে একটা হল্ট করব। আমি রাত্রিবেলা রাইড করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি দিনের বেলা রাইড করতাম তাহলে পরে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো যার জন্য রাতের বেলা রাইডটা করতে আমি বলতে পারো একরকম বাধ্যই হয়েছি। কিন্তু সত্যি বলতে এখনো অব্দি রাত্রিবেলা যে রাইড করছি সেই ব্যাপারটা নিয়ে এখনো অব্দি আমি কোনো রিগ্রেট ফিল করছি না, কারণ রাস্তা খুব সুন্দর, একদম ফাটাফাটি কন্ডিশনের রাস্তা রয়েছে। সেরকম কোথাও খুব একটা কোনো রকমই প্রবলেম নেই বললেই চলে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ব্যারিকেডের ব্যাপারটা এখনো রয়ে গেছে, কিন্তু সেটা আগের থেকে অনেক কমে গেছে। মানে আগে শিলিগুড়ি যাওয়ার সময় আমরা রাস্তায় হাইওয়েতে যত ব্যারিকেড পেতাম, বলতে পারো 90% ব্যারিকেড নেই। যেখানে যেখানে ব্যারিকেড গুলো আছে সেটা হচ্ছে সিগন্যাল পয়েন্ট গুলোতে ব্যারিকেড দেওয়া, সেগুলো একটুখানি খেয়াল করে চালাতে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। কলকাতায় বেরোনোর সময় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু যাই হোক এয়ারপোর্ট অব্দি আস্তে আস্তে আমার জল বেরিয়ে গেছে শরীর থেকে, বলতে পারো 50%। তো এখন এয়ারপোর্ট থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠা, কল্যাণী হাইওয়ে, এই দুটো কানেক্টরটা খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে এখন রাস্তাটা। তো যার জন্য খুব ইজিলি বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই কৃষ্ণনগরের হাইওয়েতে তোমরা আরামসে উঠতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, খালি একটা জিনিস মাথায় রাখবে, এই দেখো যে বলছিলাম কিছু কিছু জায়গায় ব্যারিকেড আছে, এই যে এইখানে এরকম ভাবে ব্যারিকেড দেওয়া রয়েছে, এই যে দুপাশে ব্যারিকেড দেওয়া জিগজ্যাগ করে, আর এখানে একটা সিগন্যাল পয়েন্ট। এখানে প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে সিভিক ভলেন্টিয়ার দাঁড়ানো, সেটা আমি ফলো করে দেখেছি ব্যাপারটা। তো যার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার সময়
বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে যেটা কল্যাণীতে ট্রান্সফার হচ্ছে রাস্তাটা, ওইখানটাতে একটা পুরো একটা হাফ একটা বাঁক আছে, একটা ব্রিজ আছে, যে ব্রিজটা একদম বাদিক ঘেসে উঠে বেরিয়ে যায়। তো ওই জায়গাটা একটুখানি তোমরা খেয়াল করবে, যে যে আসবে এই রাস্তাটা ধরে, যারা আসোনি, যারা এসছো তারা তো ঠিক আছে, যারা আসোনি তারা ওই কানেক্টরটা একটু খেয়াল করবে। যদি তোমরা নিচে নেমে যাও তাহলে কিন্তু তোমাদের আবার অনেকটা রাস্তা ঘুরতে হবে, পুরোনো রাস্তায় চলে যেতে হবে। তো যার জন্য ওই ব্রিজটা খেয়াল করবে। হচ্ছে আমার সামনে একটা এসবিএসটিসি যাচ্ছে, ঝড়ের গতিতে চালাচ্ছে গাড়িটা। এই গাড়িটাকে যেতে দিও, চলে যাক, আমার অত তাড়া নেই। আমি, হ্যাঁ, আমি 80 মেনটেন করছি। 80 যে স্পিডটা হাইওয়েতে একদম প্রপার ক্রুজিং স্পিড আমার মনে হয় ক্রুজ করার জন্য, তো আমি ওই স্পিডটা মেনটেন করেই চলছি এখনো অবধি। যতক্ষণ পারবো ওরকম ভাবেই চালাবো। কৃষ্ণনগরে গিয়ে একটা হল্ট দেবো, হল্ট দিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নেব, কারণ কোনো তাড়াহুড়া নেই। আমার ওয়াইফ বনি আর ছেলে ওরা ট্রেনে উঠে পড়েছে, ওদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো যার জন্য ওদের ট্রেন ঢোকার টাইম হচ্ছে ভোর 5টা 5:30 নাগাদ ট্রেন ঢুকবে। তো আমি তো আশা করছি ততক্ষণে হয়তো পৌঁছে যেতে পারবো, যদি সব ঠিকঠাক থাকে। চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট, সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, বাড়ি থেকে এখনো অবধি টোটাল 283 কিলোমিটার, 283 কিলোমিটার রাইড করে আমি এখন এসে পৌঁছেছি ফারাক্কা ইয়ের সামনে, টোল প্লাজার সামনে। এই আমার পিছনে এইটা হচ্ছে গিয়ে ফারাক্কা টোল, ঠিক আছে। আর সামনেই এখন ফারাক্কা ব্রিজটা পড়বে, ঐতিহাসিক ফারাক্কা ব্রিজ। আগে আমি এখানেই ছিলাম, তো মানে মালদাতে ছিলাম আগে। তো যাই হোক, খুব স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। এখন যাচ্ছি, ফাটিয়ে রাইড হচ্ছে বেলডাঙার জায়গা থেকে একটুখানি, তারপর থেকে বেশ কিছু জায়গা রাস্তা খারাপ আছে। তোমরা যারা আসবে একটুখানি রাত্রিবেলা, বিশেষ করে যারা আসবে তারা একটু খেয়াল রেখে গাড়ি চালাবে, কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু রাস্তা কিন্তু বেশ কিছু জায়গাতে বড় বড় প্যাচ কিন্তু খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। তো সেই জায়গাগুলো একটুখানি খেয়াল রেখো। এখন চলে এসেছি ফারাক্কা, ফারাক্কা ব্রিজে উঠছি। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, এখান থেকে জাস্ট শুরু হচ্ছে। সবাই বলে ফারাক্কায় খুব জ্যাম থাকে, ধুলিয়ানে খুব লাকিলি কোনো জ্যাম পাইনি এখনো অবধি। ধুলিয়ান ক্রস করে জাস্ট ফারাক্কা এন্ট্রি নিলাম, এই গঙ্গার উপরে উঠে পড়েছি। চলো, ব্রিজ তো মনে হচ্ছে ফাঁকা। এই আমার ডান দিকে হলো গিয়ে আমাদের বাংলাদেশ, আর বাদিকটা, জাস্ট আমার বাদিকটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়া। ওই দেখো ট্রেন যাচ্ছে, লাভলে। কি ট্রেন এটা দেখতে পাচ্ছি না। সামথিং বালুরঘাট বা এরকম কিছু একটা লেখা ছিল, খুব যদি আমি ভুল না করি। অনেক দিন বাদে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আবার বাইক নিয়ে, দারুণ লাগছে, দারুণ হেভি লাগছে বাবা। ব্রিজের অবস্থা খুব খারাপ। যাই, এই লরি মামাকে একটুখানি আগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাই। যেমনটা তোমরা দেখলে, একেই বলে কপালের নাম গোপাল। এত সুন্দর যাচ্ছিলাম যে ভাবার বাইরে, হঠাৎ দেখি পিছনের চাকায় হাওয়াটা কম। তো আমি এক হাওয়াওয়ালার কাছে দাঁড়ালাম, বললাম যে দাদা একটুখানি হাওয়াটা চেক করে দিন। সে ভদ্রলোক হাওয়া দেওয়ার বদলে আমার গাড়ির হাওয়া আরও বার করে, সাথে সাথে টিউবের যে নবটা ছিল নবটাকে পর্যন্ত ছিঁড়ে দিয়ে পুরো গাড়ির চাকার হাওয়া বেরিয়ে গেছিলো। খুব লাকিলি এই দাদাকে খুঁজে পেলাম, মানে একজন বলল যে ইনি এই বাইকের গাড়ির কাজ করে। তো আমার কাছে এক্সট্রা টিউব ছিল, ভাগ্যিস ছিল, যার জন্য এখনও অবধি ট্রিপটা আমার কন্টিনিউ আছে। মাঝখানে একটা পজ পড়ে গেছে,
তো এই দাদা করে দিচ্ছে ভগবানের মতো, উনি ঘুমাচ্ছিল, আমি ঘুম থেকে তুলে হাতে পায়ে ধরে যে দাদা করে দিন, নাহলে আমি যেতে পারবো না, আমাকে অনেক দূর যেতে হবে, সবে শুরু এখন জার্নি। তো এখন রয়েছি আমি গাজল, মালদা গাজলে। টাইম হয়েছে রাত্রির প্রায় 3:30, পুরো 1.5 ঘন্টা ধরে এটা নিয়ে চললো। আমি রাস্তায় অলমোস্ট প্রায় 25 থেকে 28 কিলোমিটার আমি ওই অবস্থাতে আমি চালিয়ে এসেছি। প্রচুর লোককে ধরেছি, কেউ করে দিতে পারছিল না। অ্যাকচুয়ালি কেউ বাইকের টায়ার, এই টায়ার কেউ খুলতেই পারে না, এই চাকা কেউ খুলতেই চাইছিল না, কেউ পারে না। তো এই দাদা যেহেতু কাজটা করে তাই জন্য খুলছে। কত কি নেবে আমি জানি না, আমি বলেছি আপনি করে দিন তাহলেই হবে, আমি বাঁচলেই হলো আপাতত। তো এই দাদা কাজ করছে, পুরনো টিউবটাকে বললো যে সেফটি টিউব পরানো নেই, তো বললো পুরনো টিউবটা কেটে তাহলে বসিয়ে দিচ্ছে। আমি ঠিক আছে তাই হোক আর কি, উনি যা বলবে এখন তাই ভালো, আমার এখন কোনো বক্তব্য নেই। সারিয়ে আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি, আর ভাল লাগছে না। এই হচ্ছে গিয়ে রাস্তার কন্ডিশান, চতুর্দিক ধুধু অন্ধকার, একটু করে এই দিকটা একটুখানি আলো আছে, এখানে একটা সিগন্যাল আছে সামনে, এটা পেট্রোল পাম্প। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো পেট্রোল পাম্পে কিন্তু 90% পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার মেশিন খারাপ, 90% পেট্রোল পাম্প মানে একদম বেকার। আর এবার যেটা আমার সবথেকে বড় ভুল হয়েছে, আমি আমার হাওয়া দেওয়ার পাম্পারটাই আনিনি, বাদ বাকি সব নিয়ে এসেছি, খালি পাম্পারটাই আনলাম না, ওটারই দরকার পড়লো, আর ওটার জন্য আমার এত ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, এখন সব কিছু মোটামুটি আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। এই দাদা প্রচুর হেল্প করছে আমাকে। আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা, হঠাৎ করে মনে পড়লো। দাদা ঠিক হয়ে যাবে তো দাদা? হ্যাঁ, একদম পারফেক্ট হবে তো? দাদা নামটা কি? নির্মল বিশ্বাস। আচ্ছা, দাদার নাম হচ্ছে নির্মল বিশ্বাস। এই দাদা ঘুমিয়েছিল, সেই শিব ঠাকুরের মতো ঘুমাচ্ছিল, দাদাকে আমি ডেকে তুলে ধাক্কা দিয়ে, দাদা আমাকে একটু বাঁচাও, নাহলে পরে অসম্ভব ব্যাপার। মানে উনি নেহাত এখানে ছিল বলে, আর আমাকে সামনে একটা পেট্রোল পাম্প থেকে বললো যে এইখানে এরকম আরেকটা পেট্রোল পাম্পের পাশে একজন আছে, উনি করে। তো সেই ইয়েতে আর কি আমি এখানে এলাম। যাই হোক, এখন সব ঠিকঠাক হলেই হলো। তো ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে, এই চাকা লেগে গেছে একদম ঝাকাস। এবার আমার রাইড আবার শুরু হবে, চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো কি ঘটলো তোমরা তো সবাই দেখতেই পেলে, সবে মাত্র এসছি 382 কিলোমিটার, এখনো বাকি 200 কিলোমিটার, অনেকটা রাস্তা। ওদিকে পনিয়ার ছেলে আর 1 ঘন্টা বাদে শিলিগুড়ি পৌঁছে যাবে এনজিপি। তো ওদেরকে আমি এখন এইমাত্র কথা বললাম, তো বললাম শিলিগুড়িতে ওয়েট করো, আমি ঢুকছি। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনের ভিউটা, জাস্ট অসাম ভিউ, মাথা খারাপ করা অবস্থা। আর এই মুহূর্তে এখন আমাদের গন্তব্য লেপচা জগৎ, মানে আমি কলকাতা থেকে ডাইরেক্ট লেপচা জগতের ট্রিপ করছি, এটা সিঙ্গেল স্ট্রেচ। আর এদিকে ছেলে আর বনিকে আমি শিলিগুড়ি স্টেশন থেকে পিক আপ করে নিয়েছি। গতকাল রাতে যা ঘটলো, যেটা তোমরা দেখলে, তারপরে আমার মনটা একটু ভেঙে গেছিল, ভাবছিলাম যে ট্রিপটা ভালোভাবে ফুলফিল করতে পারবো কি পারবো না। তো এখন ইচ্ছা তো আছে যে ভালোভাবে করি জিনিসটা, ওদেরকেও ভালোভাবে একটু ঘোরাতে যেতে পারি। তো আমরা এখন আছি কার্শিয়াংয়ের মধ্যেই, ঘুম এখান থেকে আর ওই 12-13 কিলোমিটার মতো রয়েছে। আর এখন একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ বুঝতেই পারছো তোমরা, 3 জন এত লাগেজ নিয়ে হিমালয়ান বলেই গাড়িটা চলছে, অন্য গাড়ি হলে চলতো না। সবাই দেখো, আমরা মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, পুরো মেঘ, পুরো নিচ থেকে পুরো মেঘ উঠছে একটা। দারুণ ওয়েদার, দারুণ। আমাদের ওই ফুটন্ত গরম ওয়েদার থেকে বেরিয়ে এসে এখানকার ওয়েদার, কারো কোনো জ্যাকেট ট্যাকেট করতে ইচ্ছা করছে না, সবাই বলছে হাওয়া খাবো, ঠান্ডা হাওয়া খাচ্ছে। এই যে আমার ছেলে তো একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি পরে আছে, আমার বউও তাই। কি অবস্থা, এই মেঘ ক্যামেরার মতো আসছে, আমি
করতে পারবো না, কিন্তু আমরা পুরো মেঘ আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। নীল, এই দেখ মেঘটা দেখ উঠছে, দেখ এই দেখ মেঘ উঠছে, দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দেখেছিস? দেখেছিস কেমন কেমন কেমন? তো ফাইনালি আমরা লেপচা জগতে পৌঁছে গেছি। রাস্তায় ঘুমের পর থেকে বেশ ভালো জোর বৃষ্টি নেমে গেছিলো। খুব কষ্ট করে কোনো রকমের রেনকোট এরা দুজন মা ছেলে গায়ে দিয়েছে, আমি রেনকোট গায়ে দিতে পারিনি কারণ পজিশন ছিল না গায়ে দেওয়ার মতো। আর ঘুমের আগে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আগে থেকে প্রচণ্ড জ্যাম, মানে যে জ্যাম ডিঙিয়ে আমাদের আসতে গিয়ে অন্তত আধ ঘন্টা 40 মিনিট লেট হলো। তো এখন যে হোমস্টেটাতে আছি, হোমস্টেটার নাম হচ্ছে তামাং হোমস্টে। আর তামাং হোমস্টেতে এখন আমরা দুপুরে লাঞ্চ করছি। এই হলো আমাদের লাঞ্চ, এখানে বুফে সিস্টেম সব দিয়ে চলে গেছে। আজকের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, এই পাঁপড়, এই একটা সবজি দিয়েছে, এখানে স্যালাড আছে, এখানে ডিমের কারি আছে, আচার আছে, তো ভাত আছে। এই হচ্ছে কি আমাদের দুপুরের মেনু। তো চলুন খাওয়া দাওয়া করি, পরে কথা বলছি আবার। ঠান্ডা। তো এই হলো লেপচা জগৎ, আর আমরা এখন আছি লেপচা জগতের মধ্যে। আর জ্যাকেটটা গায়ে দে। আর এই সামনের এই লাল শেডওয়ালা যেটা রয়েছে দেখুন, এখন আমার বাইকে দাঁড় করানো আছে। তো এইটা হচ্ছে কি আমাদের হোমস্টে। আর এখন আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি একটুখানি পাইন ফরেস্টের মধ্যে ঘুরতে। পড়ে যাবে দেখে। ও অপূর্ব সুন্দর। এই জায়গাটা আমি আগেও এসেছি, অসাধারণ লাগে। তো সবাইকে গুড ইভিনিং। আমরা এখন লেপচা জগতে রয়েছি। এখানে বহুত ঠান্ডা, নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। আর এখন বাজে রাত্রি 9টা, আর আমাদেরকে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। আর ডিনারে হচ্ছে গিয়ে এই যে আমার ম্যাডাম খাচ্ছে ভাত, আলু ভাজা, আর এখানে চিকেন দিয়েছে। আর আমি আর ছেলে খাবো রুটি, চিকেন, আলু ভাজা। রুটি, চিকেন, আলু ভাজা দিয়েছে, লাগলে পরে বলেছে দেবে, দেখা যাক কি লাগে। এখন খাওয়া স্টার্ট করি। খুব খিদেও পেয়েছে, প্লাস খুব ঘুম পাচ্ছে। গতকাল সারা রাত বাইক চালিয়ে এসেছি, তো যার জন্য এখন খাওয়াটা শুরু করে তাড়াতাড়ি করে গিয়ে শুতে হবে। তো চলুন, এই হচ্ছে কি আজকের সারাদিনের তো দেখালাম। কালকে সকাল সকাল প্ল্যান আছে একটুখানি সানরাইজ দেখতে যাওয়ার, যদি উঠতে পারি ঘুম থেকে। আর তারপরে প্ল্যান আছে একটুখানি দার্জিলিংয়ের দিকে যাওয়ার, তো সবটাই দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন খাওয়া দাওয়া করি, আপনারাও করে নিন।